আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা হয়ে গেল 24-25 সেশনের, সেই 24-25 সেশনের রিটেন অংশ নিয়ে সলভ করব। তো রিটেন অংশে আমাদের কি আসছে ফিজিক্সের ক্ষেত্রে। তো ফিজিক্সে কিন্তু আমাদের এই বছর প্রশ্নটা একটু তুলনামূলকভাবে একটু জটিল আসছে। হ্যাঁ, স্পেশালি যদি আমরা দেখি যে কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন আসছে। দেখো কোশ্চেনটা কিন্তু অনেক বড়। কোশ্চেনটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়তে পড়তে অনেকের মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু মাথা নষ্ট করা যাবে না। দেখো কতটা সহজভাবে আমরা সলভ করতে পারি, একদম সহজ উপায়ে আমি তোমাদের সলিউশনটা দিচ্ছি। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে কিন্তু অবশ্যই কি করবা বলো তো, ক্লাস লিঙ্কটা পাঠিয়ে দিবা। দেখো কি বলছে, এক্স ও ওয়াই দুটি বস্তু। কয়টা বস্তু এখানে? এক্স আর ওয়াই দুইটা বস্তু। আমরা কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এক্স আর ওয়াই দুইটা বস্তু, ঠিক আছে? এক্স এবং ওয়াই দুইটা কি বস্তু। তো এক্স আর ওয়াই দুইটা বস্তু যদি হয়, তাহলে এখানে কি আছে? এক্স আর ওয়াই দুইটা বস্তু এখানে আমাদের আছে। দেখো খেয়াল করে যে এখানে আছে এক্স আর ওয়াই দুইটা বস্তু, এক্স আর ওয়াই দুইটা বস্তু। তো কি আছে বলতো? কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট। কি বলতো? কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। মানে এক্স আর ওয়াই দুইটা বস্তু কি আছে? স্প্রিং দ্বারা যুক্ত। অর্থাৎ আমি যদি বলি যে ধরো এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, যুক্ত আছে। এটা ধরো এক্স, এটা কি বলতো? ওয়াই, ঠিক আছে? দুইটা বস্তু। এবং কোনো একটি মুহূর্তে স্প্রিংটি আমাদের 1 সেন্টিমিটার সংকুচিত হলো। তাহলে সংকুচিত হয়েছে কত বলতো? এই যে আমি দুই পাশ থেকে সংকুচিত করছি কত বলতো? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার আগে চিত্র দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। 1 সেন্টিমিটার। এবং বস্তু দুটি আণবিক ঘর্ষণহীন একটি তলের উপর স্থির অবস্থায় আছে। দেখো এটা একটা কি বলতো? একটা তলের উপর আছে। এটা এই জিনিসটাই বলছে, একটা তলের উপর একটা স্প্রিং এর দুই পাশে দুইটা বস্তু আছে, এবং তা স্প্রিংটা একসময় আমি সংকুচিত করছি কত? 1 সেন্টিমিটার সংকুচিত করছি, ঠিক আছে? তো সংকুচিত করার পরে তারপরে আবার কি বস্তু দ্বয়কে মুক্ত করলে আমি যখন কি করছি, সংকুচিত করে আমি যখন ছেড়ে দিচ্ছি, তখন এটা কি হয় বলতো? দুই দিকে যাবে না? তখন এই বস্তুটা এদিকে যাবে, আর এই বস্তুটা কি এদিকে যাবে। তাহলে এই বস্তুর বেগ কত? বি এক্স। আর এই বস্তুর বেগ কত বলতো? ভি ওয়াই, ঠিক আছে? এবং বলছে যে বস্তুটা স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি কত দেওয়া আছে আমাদের? এক্স এর গতিশক্তি দেওয়া আছে, দেখি আমাদের কি আছে, ইকে এক্স। ইকে এক্স দেওয়া আছে কত? 1 জুল। এবং বলছে কি কে এর মান বের করো। কে এর মান বের করতে বলছে এক্স এর ভর ওয়াই এর ভরের 0.4 গুণ। মানে আমি যদি দেখি এম এক্স, তাহলে এম এক্স ইজ ইকুয়াল টু কত? 0.4 এম ওয়াই, ঠিক আছে? এই মানগুলো আমাকে দেওয়া আছে। তো প্রথমত অবস্থায় আমরা জানি যে এখানে আমরা কিভাবে করবো। দেখো আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি, ধাপে ধাপে করার চেষ্টা করি। ধাপে ধাপে করলে কিন্তু অঙ্কটা কিন্তু ইজিলি মিলে যাবে। একদম যে কঠিন কোশ্চেন আসে তা না, বাট একটু সময় লাগবে, কিন্তু আমাদের মিলে যাবে, একদম এক্স্যাক্টলি অ্যান্সার চলে আসবে। কিভাবে? দেখো যখন এই স্প্রিংটা আমি সংকুচিত করছি, তখন আমার কি বলতো? একটা যে শক্তি পাবো, বিভব শক্তি, সেটা কত? হাফ কে এক্স স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু কত? এই স্প্রিং এর যে শক্তিটা আছে সেই শক্তি ইজ ইকুয়াল টু কত? এই দুইটা বস্তু দুই দিকে গেল, তাহলে দুইটা বস্তুর গতি শক্তির সমান। তাহলে কত হবে? হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ওয়াই ভি ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখো এখানে কি কি আছে। হাফ কে এক্স এর মান কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কি বলতো? 10⁻⁻² -2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এই যে হাফ এম ভি এক্স স্কোয়ার, এটা মানে কি ইকে এক্স না? তাহলে ইকে এক্স কত দেওয়া আছে বলতো? এটা, অর্থাৎ এটা কত? হাফ এম এক্স ভি এক্স স্কোয়ার, অর্থাৎ এটা মান কত? 1 জুল। তাহলে 1 প্লাস, এখন এটা আমি জানি না, তো এটা একটু বের করার, এটা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করবো? দেখো আমাদের এটা বের করতে হবে। দেখো একটু খেয়াল করে, যখন এই যে এই অবস্থায় ছিল, একদম প্রাথমিক অবস্থায়, তখন কি এটারও কোনো গতি ছিল না, এটারও গতি ছিল না। তার মানে কি আমাদের এখানে একদম প্রাথমিক অবস্থায় ভরবেগ কত? 0। 0 ইজ ইকুয়াল টু, পরবর্তীতে কি হয়েছে বলতো? পরবর্তীতে আমাদের দুইটার ভরবেগ পাইছি, তাই না? তাহলে কি হবে আমাদের এখানে? এম এক্স ভি এক্স প্লাস কত? এম ওয়াই ভি ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় আমাদের এম ওয়াই ভি ওয়াই ইজ ইকুয়াল টু কত? এম এক্স ভি এক্স। ওকে, আমাদের দেখো এম এক্স এর মান দেওয়া আছে কত? এম এক্স এর মান আমাকে অঙ্কে দেওয়া আছে কত? 0.4 গুণ, মানে 0.4 এম ওয়াই। সো আমাদের এম এক্স এর মানটা যদি আমি বসায় দিই, এম ওয়াই ভি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মান কত? 0.4 এম ওয়াই ভি এক্স। তাহলে এখান থেকে দেখো এম ওয়াই আর এম ওয়াই কাটা যায়। এম ওয়াই আর এম ওয়াই কাটা গেলে তাহলে কি হবে? এখানে এম ওয়াই আর এম ওয়াই কাটা গেল, তাহলে আমাদের এখানে হবে কি? ভি ওয়াই। তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু কত? সরি, এখানে কি আসবে? আমাদের মাইনাস আসবে কিন্তু। হ্যাঁ, যখন আমি সাইড চেঞ্জ করবো তখন কিন্তু মাইনাস আসবে, ঠিক আছে? মাইনাস মাইনাস 0.4 আমাদের কত বলতো? এম
ওয়াই ভি ওয়াই। ওকে, এখন আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে তাহলে আমাদের ভি ওয়াই ইজ ইকুয়াল টু আমি কত পাচ্ছি, ভি ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি এখানে ভি ওয়াই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, -4 -0.4 ভি ওয়াই। ঠিক আছে, -0.4 ভি ওয়াই, ভি ওয়াই এটা কি আমাদের, সরি ভি এক্স, ভি এক্স -0.4 ভি এক্স, এখানে ভি এক্স, ভি এক্স, ঠিক আছে, ভি এক্স। ওকে, ভি এক্স। তাহলে এখন আমি মানটা যদি বসায় দিই, তাহলে আমাদের এখানে দেখো যে এম এক্স ইজ ইকুয়াল টু 0.4 এম ওয়াই হলে, তাহলে এম ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, এম এক্স বাই কত, এম এক্স বাই 0.4 না। তাহলে আমি মানটা যদি বসায় দিই এখানে কত হবে, এম ওয়াই ইজ ইকুয়াল টু কত, এম এক্স বাই 0.4 ইন্টু, আমাদের যেহেতু জায়গা থাকবে লিমিটেড, তার মানে আমার কিন্তু শর্ট শর্ট করে লিখতে হবে এবং মাঝে মধ্যে 2-1 লাইন গ্যাপও দিতে হবে। ভি ওয়াই স্কোয়ার, ভি ওয়াই মানে কি 0.4x মাইনাস 0.4 ভি এক্স তার হোল স্কোয়ার। একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে কত পাইলা বলো তো, হাফ কে ইন্টু 10 কত -4 ইজ ইকুয়াল টু 1 প্লাস, এখানে কি পাবা, এখানে দেখো আমি কি লিখতে পারি, হাফ এম এক্স, এখান থেকে একটা বিএক্স আমাদের কি স্কোয়ার, বিএক্স স্কোয়ারটা এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে কি 0.4 মাইনাস মানে কি, মাইনাস কি স্কোয়ার করলে প্লাস হবে, এখানে কি 0.4 স্কোয়ার আছে, তার মানে একটা 0.4 আর একটা 0.4 কাটা গেলে এখানে থাকবে কি 0.4, 0.4 না 0.4 থাকবে। আচ্ছা 0.4, এই 0.4 মানে কি লেখা যায় বলতো, আমি একবারে লিখে দিই, 0.4 মানে লেখা যায় 4 বাই কত 10। বুঝতে পারছো কিভাবে হলো, বুঝতেছো, এখানে 0.4 স্কোয়ার আছে, তার মানে কি এই নিচের একটা 0.4 আর একটা 0.4 কাটা যাবে, তার মানে কি 0.4 থাকবে, 0.4 মানে কি 4/10। তো একটু খেয়াল করে দেখো এটা মানে কি আবার বলতো 1, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, হাফ কে, হাফ কে ইজ ইকুয়াল টু কত হবে 1, এটা মানে কি 1, এই যে হাফ এম এক্স বিএক্স স্কোয়ার 1, তাহলে 1 ইন্টু এটা মানে কি 4/10, তাহলে 10 প্লাস 4, তাহলে কত হবে আমাদের, এই যে এই 2 এই পাশে গুণ করে দিই, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে, কে ইজ ইকুয়াল টু এখানে হবে আমাদের, আচ্ছা এটা পরে ভাগ করে দিই, 10 কত -4 ইজ ইকুয়াল টু কত হবে, 2 দ্বারা যদি গুণ করি তাহলে হবে কত, এখানে হবে আমাদের 2 ইন্টু কত 1 প্লাস 4/10, এটা থাকলো, এটা মানে কি বলতো 10 আর 14 মানে কি 28/10, 28/10। ঠিক আছে, এটা পাইলাম। এখন দেখো খেয়াল করে, তাহলে সুতরাং কে ইজ ইকুয়াল টু কত হবে 28/10 ইন্টু, এখানে কি বলতো এটা আমাদের নিচে চলে আসবে তাই না, -4, তাহলে এখানে 10 আছে, এখানে -3 উপরে গেলে কি +3, তার মানে 28 ইন্টু কত 10 কত 3 নিউটন পার মিটার। একদম সহজ, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের, একটু সতর্কতা অবলম্বন করে যাতে কোনো জায়গায় মিস্টেক না হয়। বুঝতে পারছো, তো এটা হলো আমাদের কি বলতো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা একটু সহজই আসছে, সূত্র পারলেই সব পারা যায়। ঠিক আছে, 2 নম্বর আমার কি বলছে, এক পরমাণু একটি গ্যাসের N1 মোল, দ্বিপরমাণু একটি গ্যাসের N2 মোলের মিশ্রণ আমাদের গামা দেওয়া আছে। আচ্ছা মিশ্রণের যে আমাদের গামা, ঠিক আছে, সেটা কত, এম ল্যামডা মিক্স ইজ ইকুয়াল টু কত, এখানে কত N1 CP1 প্লাস আমরা জানি N2 CP2 বাই কত N1 CB1 প্লাস N2 CB2, অর্থাৎ তুমি যতগুলো মোল তুমি মিশ্রণ করতেছো, যে দুইটা মোল মিশ্রণ করতেছো, উপরে হবে কি তাদের CP1 মানে মোল সংখ্যা ইন্টু CP1 আর একটা মোল সংখ্যা ইন্টু CP1, আর নিচে হবে কি বলতো মোল সংখ্যা ইন্টু CB1 প্লাস আর একটা মোল সংখ্যা ইন্টু CB2। এখন দেখো আমরা CP এর ক্ষেত্রে আমরা কি জানি বলতো, CP ইজ ইকুয়াল টু আমরা কি জানি F প্লাস 2/2R, আর সিবির ক্ষেত্রে আমরা কি জানি F/2R। এখানে কি আমাদের ডিগ্রি অফ ফ্রিডমস হলো কি F, এক পরমাণুর জন্য F ইজ ইকুয়াল টু কত, এক পরমাণুর ক্ষেত্রে এক পরমাণু F ইজ ইকুয়াল টু কত বলতো 3, আর দ্বিপরমাণুর জন্য দ্বিপরমাণুর ক্ষেত্রে F ইজ ইকুয়াল টু কত বলতো, F ইজ ইকুয়াল টু 5। তো এই জিনিসটা মনে রাখলে কিন্তু আমরা পাচ্ছি। তো এখানে আমাদের সিপির মান এক পরমাণুর জন্য যদি 3 হয়, তাহলে সিপি ইজ ইকুয়াল টু কত 3/3 প্লাস 2 মানে কত 5/2R, তাহলে আমাদের 5/2R হবে এক পরমাণুর জন্য। তাহলে এখানে এটা হলো মিক্স, ঠিক আছে, এটার মান দেওয়া আছে কত, দেখো কোশ্চেনে 3/2 আমাকে লেখা আছে 3/2, তাহলে N1 এখানে CP1 কত হবে এক পরমাণু, কারণ N1 হলো আমাদের কি এক পরমাণু, এক পরমাণুর ক্ষেত্রে F কত 3, তাহলে মানটা যদি আমি বসাই দিই 3 প্লাস 2 কত 5/2R, তার মানে কত 5/2R, এটা আমাদের CP1 পাইলাম। আর CP2 কত আমাদের দ্বিপরমাণু, তাহলে কত হবে N2, এখানে কত হবে তাহলে দ্বিপরমাণুর ক্ষেত্রে 5, মানে 5 প্লাস 2 7/2R,
7/2r। তোমাদের এই মান অবশ্যই মুখস্থ আছে, যারা চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিছো তাদের অবশ্যই মুখস্থ আছে, ঠিক আছে। এখানে কত n1 cb1, সিবির ক্ষেত্রে কি f/2r, মানে এক পরমাণুর ক্ষেত্রে কত হবে বলতো 3/2r, আর দ্বি পরমাণুর ক্ষেত্রে কত হবে বলতো 5/2r, n2 5/2r। এখন দেখো আমি উভয় পাশ থেকে উপরের উভয় পাশ বলতে উপরের নিচে আমি কি r/2 কমন নিতে পারি। r/2 কমন নিলে এখানে r/2, এখানে r/2 কমন নিলে এখানে কি থাকে n5/1, এখানে কি n7/2, এখানে কি থাকে n1/3, এখানে কি n2/5, আর r/2 কাটা যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 3/2 ইজ ইকুয়াল টু কত হবে এখানে n1/5 প্লাস কত n2/7, আর এখানে থাকবে কি বলতো n1/3 প্লাস কত এখানে n2/5। এখন এটা দিয়ে যদি আমি গুণ করি কত হবে বলতো, এটা দ্বারা গুণ করলে হবে 5 × 10 n1 প্লাস 7 × 14 n2 ইজ ইকুয়াল টু 3 দ্বারা যদি গুণ করি 3 3 9 n1 প্লাস 3 5 15 n2। তাহলে এখান থেকে কি লেখা যায় বলতো, এই 9 এই পাশে নিলে 10 n1 মাইনাস 9 n1 কত হবে n1, আর এইটা এই পাশে চলে আসলে 15 n2 মাইনাস 14 n2 কত হবে বলতো শুধু n2। এটাই আমাদের কি আনসার, n1 ইজ ইকুয়াল টু n2। এটি হলো সম্পর্ক দেখাতে বলছে, n আর n2 এর মধ্যে সম্পর্ক দেখাতে বলছে, একদম সহজ অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু তোমরা যারা পড়াশোনা করছো তারা শিওর পারবা। এখন যারা পড়াশোনা করো নাই তাদের তো আসলে কিছু বলার নাই। একাডেমিক এই জিনিসগুলো একাডেমিক থেকে তোমাকে ভালোভাবে যারা পড়ালেখা করবে তারা অবশ্যই ভালো করবে। তো তোমরা যারা ভালো করতে চাও অ্যাডমিশন টেস্টে, তাদের একাডেমিকে ভালোভাবে পড়ার বিকল্প আসলে কোনো কিছুই নাই। একটা দেখো আমাদের নর্মালি একটা সার্কিট আসে এবং এই সার্কিটটা আমাকে কি বের করতে বলছে বলতো, কার্শফের সূত্র ব্যবহার করে প্রদত্ত বর্তনীর প্রতিটি শাখায় বিদ্যুৎ প্রবাহের মান বের করতে। অর্থাৎ আমাকে এখানে বের করতে বলছে I1 কত, I2 কত এবং I3 কত, I3 কত সেটা আমাকে বের করতে বলছে এবং কার্শফের সূত্র ইউজ করতে বলছে। কোন সূত্র ইউজ করতে বলছে, কার্শফের সূত্র ইউজ করতে বলছে। দেখো এই যে আমাদের এখানে কি দেওয়া আছে বলতো 50 ভোল্টেজ কারেন্ট আমাদের এদিকে আসতেছে, এই যে এখানে I1 এর ডিরেকশন এদিকে দেওয়া আছে, তার মানে এদিকে আমাদের আয়ন যাবে, ঠিক আছে। এইদিকে আমাদের কি আয়ন যাবে, তার মানে এদিক দিয়ে আসে, এখানে আসার পরে এদিক দিয়ে আয়ন কিন্তু আসতেছে, এদিক দিয়ে কি আসতেছে আয়ন আসতেছে, আসার পরে এদিকে কি যাচ্ছে বলতো I2, আর এদিকে যাচ্ছে কি I3। তাহলে এই বিন্দুতে আমি কার্শফের ফার্স্ট ল যদি ইউজ করি, ফার্স্ট ল ইউজ করলে কি হবে বলতো, ফার্স্ট ল ইউজ করলে I1 ইজ ইকুয়াল টু কত I2 প্লাস I3, ঠিক আছে। I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3, ওকে, এটা আমি পাইলাম। এখন দেখো আমরা লুপ নিব, কি নিব লুপ নিব, লুপ দুইটা লুপ নিব। একটা হলো কি ধরো এই লুপটা যদি নেই, এইভাবে যদি লুপ নেই লুপ অন, এটা ধরো লুপ অন, আর একটা কি বলতো আমি এদিকে লুপ নিলাম, তুমি এদিকে নিতে পারো এদিকে নিতে পারো, যেদিকে মন চাই নাও, আমি ধরো এদিকে নিলাম। একটা হলো এই অংশে আমি এই ছোট অংশে, আর একটা হলো এই পাশে, দুইটা লুপ নিব। তাহলে লুপ অনের ক্ষেত্রে দেখো আমি কি লিখতে পারি, লুপ অন লুপ অনের ক্ষেত্রে, লুপ অনের ক্ষেত্রে কি লেখা যায় বলতো, এদিক দিয়ে কারেন্ট আসতেছে না, তাহলে এদিক দিয়ে যদি কারেন্টটা যায় তাহলে কারেন্টের ডিরেকশন এবং লুপের ডিরেকশন একই দিকে, তাহলে এখানে কি হবে বলতো 2I1, এই লুপটা যেহেতু নিছি প্লাস এদিকে দেখো এদিকে ক্ষেত্রে লুপের দিক, আমি যেহেতু লুপটা এদিকে দিছি তার মানে কি এই দিক দিয়ে এভাবে ঘুরতেছে, তাহলে কি হবে বলতো এই লুপের দিক এদিকে, কারেন্টের দিকও একই দিকে, লুপের দিক আর কারেন্টের দিক যদি একই দিকে হয় তাহলে আমাদের কি হবে বলতো I আর কি প্লাস, আর লুপটা যদি ব্যাটারি নেগেটিভ দিয়ে ঢুকে তাহলে কি হবে ভোল্টেজটা মাইনাস হবে, একটু পরে বুঝতে পারবা। দেখো তাহলে আমাদের এই দিক দিয়ে আসতেছে, তাহলে এইখানে আসার পরে কি হলো বলতো, এখানে আসার পরে 2I2, কারণ এখানে কারেন্ট কত I2। এখন লুপ তো নিচে এইদিকে, তাহলে এইদিকে এখানে দেখো এখান দিয়ে তো কোনো রোধ নাই, এখানে আসছে, এখানে আসার পর লুপটা কি বলতো ব্যাটারি নেগেটিভ দিয়ে ঢুকতেছে, তার মানে কি -50 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি যে I1 মানে কি বলতো, I1 মানে আমাদের কি পাইছি এখানে, আচ্ছা এখানে আমি যদি কমন নেই 2 কমন নিলে কি হবে I1 প্লাস I2, ওপাশে 2 কমন নিলে তার মানে এখানে 50 ওপাশে গেলে কত হবে বলতো, এই পাশে 2 ওর পাশে 25 হয়ে যাবে, তাই না। আমি এখানে 2 কমন নিলাম, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে কত হবে I1 প্লাস I2 কত 25। এখন দেখো I1 মানে কি, I1 মানে হলো আমাদের I2 প্লাস I3, তাহলে আমরা এখানে কি লিখতে পারি I2 প্লাস I3 ইজ প্লাস কত I2 ইজ ইকুয়াল টু কত 25। এখন দেখো তো কি হয় I2 প্লাস I2 মানে কি 2I2 না, তাহলে 2I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু কত 25, ওকে। এখন এটা হলো আমাদের ধরো 1 নম্বর সমীকরণ সাপোজ। এখন লুপ 2 তে আমি লুপ 2 থেকে পাই, লুপ 2 থেকে আমি কি পাই দেখো খেয়াল করে, লুপ 2টা কি আমাদের, লুপ 2টা এইদিকে, তার মানে এখান থেকে শুরু হয়েছে, এখান দিয়ে ঘুরে আবার আমি এখানে আসবো, তাই তো, যেখান থেকে শুরু করবে সেখান দিয়ে ঘুরে আসতে হবে। তাহলে এখন লুপ 2 মানে কি, তাহলে এদিকে, তাহলে I2
I2 এবং এই যে 2 এটা কি বলতো আমার প্লাস, কারণ লুপের দিক কারেন্টের দিকে একই দিকে, তাহলে কি লিখবো 2I2। এখন দেখো এখানে আসার পরে আমি এদিকে যে যাচ্ছি, এই দিকের কারেন্টটা কোন দিকে বলতো, এই দেখতে পাচ্ছ I3 এই দিকে, I3 কিন্তু আমাদের এই দিকে, কিন্তু লুপ কি আবার বলতো, লুপটা হলো এইদিকে, তার মানে এখানে এই মানটা কি আসবে মাইনাস, তাহলে কি হবে মাইনাস আমার কি হবে মাইনাস হবে 2I3, কারণ এটা কারেন্ট দেওয়া আছে I3। ওকে, তারপর দেখো লুপটা কি ব্যাটারি প্লাস দিয়ে ঢুকছে, তার মানে কি প্লাস ভোল্টেজ আছে কত 20 ইজ ইকুয়াল টু কত 0। এখন দেখো এখান থেকে কি লেখা যায় যে আমাদের 2 কমন নিলে কি হবে দেখো তো, 2 কমন নিলে I2 মাইনাস I3, ওই পাশে -20 গেলে আমি 2 দ্বারা ভাগ করলে কত হবে -10, তাই তো? এটা আমাদের কি 2 নম্বর সমীকরণ, বুঝতে পারছো? এখান থেকে আমি 2 কমন নিলে কি হয় I2 মাইনাস I3, ঠিক আছে, আর ওইটা ওপাশে গেলে কি -20, তো এই 2 দ্বারা ভাগ করে দিলে কি কত আসে -10। এখন দেখো এই 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি, 1 আর 2 যদি আমি যোগ করি, 1 আর 2 যোগ করলে তাহলে কি হবে বলতো, এই যে প্লাস I3 মাইনাস I3 কি কাটা যাবে, তাহলে 2I2 আর I2 কত হবে বলতো 3I2, তাহলে 3I2 ইজ ইকুয়াল টু 25 আর -10 যোগ করলে কত হয়, +25 -10 যোগ করলে হয় 15, তাহলে I2 কত হবে বলতো, I2 হবে আমাদের ভাগ করলে 5 অ্যাম্পিয়ার। ওকে, এখন দেখো এই I2র মান যদি আমি এখানে বসাই দেই অথবা এখানে বসাই দিই, তুমি যেই কোনো সমীকরণে বসাইলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো এই সমীকরণে যদি বসাই I2 কত 5, তাহলে 5 দোগুণা কত 10, 10 যদি ওই পাশে যায় মাইনাস, তার মানে কি হবে, সুতরাং 1 নং থেকে পাই আমি কি বলতো I কত I2 I3 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, তাহলে I2র মান আমাদের 5, তাহলে 5 দোগুণা কত 10, তাহলে 10 ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে 25 - 10 কত 15, তাহলে I3 কত আমাদের 15 অ্যাম্পিয়ার। আর I1 কি বলতো, I1 হলো দেখো এখানে কি I2 প্লাস I3, তাহলে আমাদের এই 5 আর 15 যোগ করলে কত হবে বলতো 20 অ্যাম্পিয়ার। একবারে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো একদম সহজ, এটা তো আসলে জটিল কোনো কিছুই দেয় না, একদম সহজ অঙ্ক দিছে, ঠিক আছে। তারপর এটা দেখো, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই অঙ্কগুলা কি যারা একাডেমিকে ভালোভাবে পড়াশোনা করছে তাদের জন্য অনেক সহজ, এগুলা কিন্তু আমাদের বইয়ের যে লাস্টে যে অনুশীলনী বা উদাহরণ আছে এখান থেকে দিছে। সো এগুলা হলো তোমাকে মানে এবার যে কোশ্চেনটা করছে আসলে যখন পরীক্ষা হলে অবশ্যই সলভ করাটা একটু টাফ, কারণ পরীক্ষা হলে তো আমাদের সময় স্বল্পতা থাকে, কারণ এত অল্প সময় এত বড় বড় কোশ্চেন সলভ করাটা আসলেই টাফ। বাট যারা পড়াশোনা করছে তারা হয়তো বা পারছে, তো একটু একটু করে পড়াশোনা করে কিন্তু লাভ নেই। সো একাডেমিক থেকে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে একাডেমিক থেকে পড়াশোনার বিকল্প আসলে কিছুই নেই। তাহলে একটু খেয়াল করে দেখো কি বলছে এখানে। এখানে বলছে যে জিনিসটা বলছে আসলে যে ধরো 300 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো একটি ধাতব তলের উপর আপতিত হয়ে 0 থেকে সর্বোচ্চ এত গতিশক্তি, মানে সর্বোচ্চ গতিশক্তির মান দেওয়া আছে এখানে, এটা ইলেকট্রন নির্গত করে, কোন সর্বোচ্চ তরঙ্গ আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো। আচ্ছা এই সির মান এখানে দেওয়া আছে, ভালো। তো এখন দেখো যে জিনিসটা বোঝাতে চাইছে, ধরো এটা হলো আমাদের একটা ধাতব পৃষ্ঠ, এটা একটা ধরো ধাতব পৃষ্ঠ, এখান থেকে আমি কি করতেছি বলতো শক্তি দিচ্ছি, ঠিক আছে, ফোটন শক্তি দিচ্ছি। ফোটন শক্তি দেওয়ার পরে এই যে এখানে ধরো ইলেকট্রন যে আছে, এটা আমাদের কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে আসছে, এই যে ইলেকট্রন গুলো যে আছে ধাতব পৃষ্ঠে আছে, এটা পরস্পরের সাথে একটা বন্ধনে আবদ্ধ আছে না, একটা বন্ধনে আবদ্ধ আছে। তো এই ইলেকট্রন গুলো মুক্ত হওয়ার জন্য আমার কি মিনিমাম একটা এনার্জির প্রয়োজন, ঠিক আছে, যেই এনার্জিকে আমি কি বলি বলতো ধাতুর কার্যাপেক্ষক। আর ওই মুহূর্তে এই ধাতুর কার্যাপেক্ষকের জন্য মানে মিনিমাম যে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে যেই তরঙ্গ দৈর্ঘ্যটা লাগবে মুক্ত হওয়ার জন্য, সেটাকে বলে কি বলতো সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, কি বলতো সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এবং কম্পাঙ্ক বলা হয় সূচন কম্পাঙ্ক, এবং এনার্জিকে বলা হয় কি বলতো কার্যাপেক্ষক, রাইট। তো এই ইলেকট্রনটা মুক্ত করার জন্য যে এনার্জি দরকার সেটা কি কার্যাপেক্ষক, আর এই ইলেকট্রনটা মুক্ত হওয়ার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য দরকার সেটা কি বলতো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই মুক্ত হওয়ার জন্য, জাস্ট মুক্ত হওয়ার জন্য কি দরকার বলতো আমাদের ল্যামডা নট দরকার, কি দরকার ল্যামডা নট, সেই মানটাই বের করতে বলছে আসলে কোশ্চেনে। দেখো বলছে কি যে তো কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে, মানে আমাকে মানে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতুকে মুক্ত করবে, তার মানে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে ভাইয়া এখান থেকে তুমি যে দিচ্ছ এই যে শক্তি দিচ্ছ, ঠিক আছে, শক্তি দেওয়ার পরে তাহলে মোট এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে বলতো আমাদের ধাতুর কার্যাপেক্ষক প্লাস কি বলতো সর্বোচ্চ গতিশক্তি ইকে ম্যাক্স। এই সমীকরণ তোমরা জানো সবাই, এটা কিন্তু আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে আসছে। এই যে ইলেকট্রনটা মুক্ত হইলো, মুক্ত হওয়ার পরে তাকে যদি আরো শক্তি দেয় সে কি ভি বেগে চলে আসবে, তাই না। তো এই যে এখানে আমাদের কি এখানে তুমি পাবা কি বলতো ইকে পাবা, ইকে ম্যাক্স পাবা সর্বোচ্চ গতিশক্তির ক্ষেত্রে, আর এখানে যে শক্তিটা লাগবে সেই শক্তিটা কি বলতো আমাদের ডাব্লিউ নট। সো আমাদের যেই এনার্জিটা দিচ্ছি, তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু কত কার্যাপেক্ষক প্লাস ইকে ম্যাক্স। তাহলে ই মানে কি বলতো, ই মানে হলো এইচ সি বাই কত ল্যামডা ইজ ইকুয়াল টু এটা কি বলতো এইচ সি বাই ল্যামডা নট, এই ল্যামডা নটই বের করতে বলছে, প্লাস সর্বোচ্চ গতিশক্তি আমাকে দেওয়াই আছে এখানে কত বলতো 4 ইন্টু কত
10⁻⁻19 জুল। এখন আসলে আমরা একটু ক্যালকুলেশন করি। এই সির মান এখানে কি দেওয়া আছে বলতো? এই সির মান দেওয়া আছে 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার। তাহলে আমি কি লিখবো? 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার বাই ল্যামডার মান। ঠিক আছে, আমাকে ল্যামডার মান অলরেডি, আমাদের ল্যামডা মানে, এই ল্যামডা মানে কি বলতো? যেই তরঙ্গ দৈর্ঘ্য যে আলোটা নির্গত মানে এইটার উপর আপতিত হয়েছে সেটা কি তরঙ্গ দৈর্ঘ্য। এটা কত বলতো? 310 ন্যানোমিটার। তাহলে 310 ন্যানোমিটার। ঠিক আছে, আমাদের এককের আগে চেঞ্জ করবো না, যেরকম আছে সেরকম লিখলাম। এখন দেখো এই পাশেও কি লেখা যায়? এই পাশে লেখা যায় এইচ সির মান কত? 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার বাই কত? ল্যামডা নট আমাকে বের করতে বলছে। এখন যেহেতু সবগুলো ইলেকট্রন ভোল্টে আছে, তাহলে এটা কি জুলকে ইলেকট্রন ভোল্টে নিব। জুলকে ইলেকট্রন ভোল্টে নিতে হলে আমরা জানি কি করতে হয় বলতো? 1.6 ইন্টু কত? 10⁻⁻19 দ্বারা ভাগ করতে হয়। কারণ আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত? 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে 1 জুল সমান সমান কত হবে? ভাগ হয়ে যাবে। তো জুলকে আমি ইলেকট্রন ভোল্টে নিতে হলে এটা দ্বারা ভাগ করতে হবে। এখন দেখো কিছু জিনিস কাটাকাটি করা যায়। তো কি কি কাটাকাটি করা যায়? ফার্স্ট অফ অল এটা আর এটা কি কাটাকাটি করা যায়? 10⁻⁹ 10⁻⁹ কাটলাম। এখন দেখো এই ন্যানোমিটার আছে, এই ন্যানোমিটার আমি কাটলাম। ঠিক আছে, একক একক আমাদের উপরে নিচে সেম হলে কাটাকাটি যায়। 1240কে 310 দ্বারা ভাগ করলে কত হয় বলতো? 3 4 12 আর 4, হ্যাঁ ঠিক আছে 4 বার। তার মানে কত যাবে? 4 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? 1240কে 300 মানে 1200কে 300 দ্বারা ভাগ করলে কত হয়? 4। আর 40কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 4। তার মানে কত? আমাদের 4 ইলেকট্রন ভোল্ট। 4 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু, এখানে কত হবে? এখানে আমি লিখি 1240 ইলেকট্রন ভোল্ট বাই কত? আমাদের ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার বাই কত? ল্যামডা নট ই প্লাস কত? এখানে দেখো 4 আছে আর নিচে 1.6 আছে। তাহলে আমি এখানে উপরে নিচে 10 দ্বারা যদি গুণ করে দিই, এখানে পাবো কত? 40, এখানে পাবো কত? 16। হ্যাঁ, আমি চাইলে উপরে নিচে সেম সংখ্যা দ্বারা গুণ করতে পারি, সেম সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। আমার মান আনার জন্য আমি কি করলাম? সহজ ক্যালকুলেশনের জন্য আমি কি করলাম? 40কে এই 4কে আমি 10 দ্বারা গুণ করলাম, 1.6কে 10 দ্বারা গুণ করলাম। এখন দেখো এটা যদি আমি 8 দ্বারা কাটি, এখানে পাবো কত বলতো? 5 আর 40, এখানে পাবো কত? 2। তার মানে 5/2। ওকে, তাহলে এখানে আমি 5/2 পাচ্ছি। তাহলে এটা আমি এখন মুছে দিই। তো দেখো তারপরে আমরা কিভাবে করব এটা, আমি এই পাশে ক্যালকুলেশনটা করি। এখন আমি কি লিখবো? 4 ইলেকট্রন ভোল্ট বা 4 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু, এখানে কি পাবো? 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার বাই কত? ল্যামডা নট। এই ল্যামডা নটই কিন্তু বের করতে হবে। এখানে আমি কি পাচ্ছি বলতো? 5/2 পাচ্ছি। কারণ আমি কাটাকাটি করলে 8 দ্বারা কাটলে, দেখো এখানে যদি আমি 8 দ্বারা কাটি তাহলে কি পাবো? এখানে পাই কত? 5, এখানে পাই কত? 2। ঠিক আছে, তারপরে এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমি কি পাবো? এটা কিন্তু ইলেকট্রন ভোল্টে আসছে না বলতো? এখানে এটা কিন্তু আমাদের ইলেকট্রন ভোল্টে আসছে। তার মানে এটাও কিন্তু ইলেকট্রন ভোল্ট। কারণ আমি যে 1.6 এটা দ্বারা ভাগ করলাম মানে কি ইলেকট্রন ভোল্ট আসলো জুল থেকে। সো এটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে? 4 মাইনাস 5/2 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত? 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার বাই কত? ল্যামডা নট। এখন এখানে কত পাবো বলতো? 4 দুগুণা 8, 8 মাইনাস 5 মানে কত? আমাদের 3 বাই কত? 2 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত? 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার বাই কত? ল্যামডা নট। হ্যাঁ, তো এই ইলেকট্রন ভোল্ট কি কাটা যায়? ইলেকট্রন ভোল্ট কাটা যায়। এমনিতে তুমি যদি না করে যদি লাস্টে যদি অ্যান্সারে ন্যানোমিটার বসায় দাও তাও হয়ে যাবে। তো এখন ল্যামডা নট বের করবো। দেখো তাহলে ল্যামডা নট এই পাশে চলে আসলো, আর 2 দ্বারা এটা কি গুণ হয়ে গেল? 1240 ইন্টু কত? 2 বাই কত? আমাদের এই 3 ছিল, 3 দ্বারা ভাগ হয়ে যাবে, তাই না? 3। তাহলে এখন আলটিমেটলি আমি কত পাচ্ছি বলতো? এটা কিন্তু ন্যানোমিটারে আছে, শুধু ন্যানোমিটার আছে। সো ল্যামডা নট ইজ ইকুয়াল টু পাচ্ছি হলো, এটাকে 2 গুণ করলে কত হয়? 2480, 2 গুণ করলাম বাই কত? 3। এখন এটা মানে কত? আমার এত আনার তো দরকার নেই, যেহেতু রিটেন কোশ্চেন, সো আমি এখানে রেখে দিব, হয়ে গেল। তার মানে এটা অ্যান্সার কত? 2480/3 ন্যানোমিটার। ঠিক আছে, তুমি চাইলে ভাগ করতে পারো, কিন্তু এত সময় পাবা না, এমনিতেই অনেক বড় বড় অঙ্ক। ঠিক আছে, এই 4টা অঙ্ক কিন্তু আমাদের এই বছর আসছে। অন্য বছরের তুলনায় এই কোশ্চেনগুলো, এই বছরের 24-25 সেশনের কোশ্চেনগুলো একটু তুলনামূলকভাবে জটিল। তো তবে যারা পড়াশোনা করছো তারা অবশ্যই ভালো করতে পারছো। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা একাডেমিকের শিক্ষার্থী আছো, তো তোমরা আশা করি ভালোভাবে পড়বা, যাতে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে তোমাকে যত কঠিন প্রশ্ন করা হোক না কেন, যত কনসেপ্ট বেসড কোশ্চেন করা হোক না কেন, তুমি যাতে পারো। তো তোমাদের জন্য, সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।